শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলার টেক্সট পোর্শনে পাঠ্য জীবনানন্দ দাশের লেখা আকাশে ছাত্রী দ্বারা কবিতাটির ওপর থেকে রচনাধর্মী প্রশ্নের উত্তর। এর আগের পর্বে তোমাদের কাছে এই টেক্সট পোর্শনের ওপর থেকে কী ধরনের 3 নম্বরের প্রশ্ন তোমরা পেতে পারো সেটা উত্তরসহ আলোচনা করা হয়েছিল এবং গত পর্বেই আশা করছি পুরো কবিতারই বিষয়বস্তু তোমাদের প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে তৈরি হয়ে গেছে। আজকে শুধুমাত্র তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা পয়েন্ট আকারে মনে রাখবো পুরো কবিতাটির বিষয়বস্তু, যাতে করে 5 নম্বরের প্রশ্ন এলে অতি সহজে আমরা কবিতার মধ্যে কবি যা যা তথ্য উপস্থাপন করেছেন সেটিকে আমরা উত্তরে উপস্থাপন করতে পারি এবং পূর্ণ নম্বর থেকে যেন আমরা বঞ্চিত না হই। দেখো, কবিতার একদম প্রথম লাইন এবং শেষ লাইন, এই দুটি লাইন ধরেই কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসার খুবই সম্ভাবনা। আর অন্য কোনো লাইন নেই, দুটি লাইন ধরেই কিন্তু প্রশ্ন এলে আমাদের পুরো কবিতার বিষয়বস্তু ধরেই উত্তরটি উপস্থাপন করতে হবে। কবিতার একদম প্রথম লাইনটি দেখো কি রয়েছে, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি। আমি কে? তিনি ঘাসে বসে, আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে তখন তিনি ঘাসের ওপর বসে কি অনুভব করেন। পুরো কবিতার বিষয়বস্তু উত্তরে আসবে এবং এটি 5 নম্বরের জন্য উপযুক্ত উত্তর লেখার একটা পরিসরও তোমরা পাবে। এছাড়া যদি কবিতার শেষ লাইন, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাইটে, আমি কে এবং তিনি আকাশে সাতটি তারা ফুটে ওঠার সময় কি টের পান, তাহলে এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই এবং পুরো কবিতার বিষয়বস্তু আমরা লিখব। তাহলে আমরা আজকে একবার দেখে নিই পুরো কবিতাটির বিষয়বস্তুকে কী করে আমরা পয়েন্ট আকারে মনে রাখবো। এবারে পয়েন্ট আকারে মনে রাখার জন্য আমাদের সবার প্রথমে যে বিভাজন কবিতার মধ্যে রয়েছে, অর্থাৎ প্রথম স্তবক দ্বিতীয় স্তবক, এই দুটো বিভাজন আমাদের মাথায় রেখে দিতে হবে। কেননা প্রথম স্তবকটা তোমরা দেখেই নিয়েছো যে সন্ধ্যার মধ্যে, সন্ধ্যার প্রকৃতিতে বসে কবি কিভাবে সেই সন্ধ্যার প্রকৃতিকে অনুভব করছেন তার বর্ণনা রয়েছে, এবং দ্বিতীয় স্তবকে মূলত সেখানে তিনি বাংলার কোন কোন উপকরণ বা দিকের মধ্যে তিনি বাংলার প্রাণকে অনুভব করেছেন সেটার কবির মানস প্রেক্ষাপটে জেগে উঠেছে। সেখানে কিন্তু সন্ধ্যার বর্ণনা শুধুমাত্র নেই। তাহলে প্রথম স্তবকের যে বিষয়বস্তু সেটা দিয়ে আমরা উত্তর বলা শুরু করব। প্রথমে যেহেতু আমি কে রয়েছে, তাহলে আমরা উত্তরটা এভাবেই শুরু করি। জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ নিজেকে বাংলার রূপ রস গন্ধ স্পর্শ অনুভব করবার জন্য যেভাবে বাংলার প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করে দিয়েছেন, যে এই আমির মধ্যে আমরা কবি জীবনানন্দ দাশকেই খুঁজে পাই। কবি তার নিজের অনুভূতি আসলে ব্যক্ত করেছেন এই কবিতার মধ্য দিয়ে। এরপরে চলো আমরা কবিতার দ্বিতীয় অংশ, কবি কি অনুভব করেন বা কি টের পান, দুটো লাইন ধরে প্রশ্ন থাকলে এভাবেই প্রশ্ন থাকবে। তাহলে কবি বাংলার পরিবেশ প্রকৃতিতে ঘাসের ওপর একটা উন্মুক্ত ক্ষেত্রের ওপর যখন উপবেশন করেন, যখন কিনা আকাশে সাতটি তারা ফুটে ওঠে, তখন কবির দৃষ্টিগোচর হয় প্রথম পয়েন্ট, একদম পয়েন্ট করে তোমরা উত্তর লিখবে না, ধারাবাহিকভাবেই উত্তরটা লিখবে, কিন্তু মনে রাখার জন্য পয়েন্ট করে জিনিসটা মনে রাখবে যে প্রথম স্তবকে কটি পয়েন্ট রয়েছে এবং দ্বিতীয় স্তবকে কটি পয়েন্ট রয়েছে। তাহলে কবি দৃষ্টিতে ধরা পড়ে যে পশ্চিম দিগন্তের আকাশ সূর্যের অস্ত যাওয়ার কারণে যেভাবে রক্তিম হয়ে উঠেছে তা যেন কামরাঙা লাল মেঘের সমতুল্য, এবং যেভাবে পশ্চিম দিগন্তে তা নিমজ্জিত হচ্ছে বা সূর্য যেভাবে অস্ত যাচ্ছে, তাতে করে কবির অনুভূতিতে আরও জেগে উঠেছে যে যেন আঘাতপ্রাপ্ত মৃত মনিয়া পাখি গঙ্গা সাগরে ডুব দিচ্ছে। এটা গেল প্রথম নম্বর পয়েন্ট। এরপর আমরা দেখছি যে কবি ধীরে ধীরে অনুভব করছেন বাংলার পরিবেশ প্রকৃতির বুকে নেমে আসছে, 2 নম্বর পয়েন্ট শুরু হচ্ছে, পরিবেশ প্রকৃতির বুকে নেমে আসছে এক শান্ত অনুগত নীল সন্ধ্যা। কবি সেই বাংলার পরিবেশ প্রকৃতির ক্ষেত্রে বসে যেভাবে একটি নিস্তব্ধ নিঝুম নিরিবিলি পরিবেশ অনুভব করেছিলেন, তাতে করে
বাংলার প্রকৃতিকে শান্ত এবং যে পরিবেশ প্রেক্ষাপট কবির অনুভূতিকে ক্রমশ প্রগাঢ় হতে সাহায্য করেছিল তাকে অনুগত এবং সেই সন্ধ্যার ম্লান বা কিছুটা আলো অন্ধকারের যে খেলার পরিবেশ চলছিল তাকেই কবি নীল সন্ধ্যা বলে অনুভব করেছেন। এটা গেল 2 নম্বর। এরপর কবি সেই সন্ধ্যার পরিবেশ প্রকৃতিকে মনে করেছেন যেন এক কেশবতী কন্যার উপস্থিতি স্বরূপ। তিনি মনে করছেন যে তার চোখ মুখের সংলগ্ন হয়েই যে শুধু সন্ধ্যা বিস্তার লাভ করছে, অর্থাৎ সেই কেশবতী কন্যার চুলের স্পর্শ যে তিনি শুধু তার চোখ মুখের ওপরেই অনুভব করছেন তা কিন্তু নয়। সমগ্র বাংলার পরিবেশ প্রেক্ষাপট অর্থাৎ বাংলার বুকের সমস্ত মহীরুহ বৃক্ষ যা কিছু ছিল, আম জাম কাঁঠাল হিজল, সমস্ত কিছুর মধ্যেও যেন সেই অন্ধকার বা সেই সন্ধ্যা স্পর্শ অনুভূত হচ্ছে। এটা কিন্তু কবির অনুভূতিতেই জেগে উঠছে। সেই সঙ্গে কবি মনে করেছেন যে এই রকম সন্ধ্যার সৌন্দর্য পৃথিবীর আর কোনো স্থানে কোনোভাবে কোথাও অনুভূত হয় না, যেটা হয় বাংলার পরিবেশ প্রকৃতির বুকে। এটা গেল আমাদের 3 নম্বর পয়েন্ট প্রথম স্তবকে। 4 নম্বরে আসবে একটা ছোট্টই কথা, যে শুধুমাত্র যে সেই সন্ধ্যার সৌন্দর্য দৃষ্টি দিয়েই তিনি অনুভব করলেন তা নয়, সেই সঙ্গে তার ঘ্রাণেন্দ্রিয় কিন্তু কাজ করতে আরম্ভ করলো। তিনি যেন সেই সন্ধ্যার পরিবেশ প্রকৃতির যে একটা ঘ্রাণ অনুভব করলেন তাকে তিনি কেশবতী কন্যার কেশপাশের অপরূপ সুগন্ধ হিসেবেই অনুভব করলেন। এটা গেল 4 নম্বর পয়েন্ট প্রথম স্তবকে। তাহলে আমরা মনে রাখবো যে 4টি পয়েন্ট নিয়ে আমাদের মানে 4টি দিক রয়েছে। গঙ্গাসাগরে মৃত মরিয়া পাখির ডুব দেওয়া, তারপরে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, তারপরে কেশবতী কন্যার উপস্থিতি যেখানেই থাকবে পৃথিবীর আর কোথাও তার সৌন্দর্য অনুভূত হয় না, আর 4 নম্বরে রয়েছে সেই কেশপাশের মধ্যে এক সুগন্ধ অনুভব করা। তাহলে এটা গেল প্রথম স্তবকের বিষয়। এরপর চলো দ্বিতীয় স্তবকের ছোট্ট ছোট্ট উপকরণ রয়েছে, সেটা দিয়েও কিন্তু আমরা পয়েন্ট আকারে মানে গুণে রেখে দেব যে কটি বিষয় আমাদের এখানে উপস্থাপন করতে হবে। তাহলে কিন্তু উত্তর লেখার সময় তোমাদের একটাও সেখান থেকে তোমাদের স্মৃতি থেকে বিচ্যুত হবে না। তাহলে উত্তরটা ধারাবাহিকভাবেই তোমরা দেবে এরপরে, যে কবি জীবনানন্দ দাশ তার সেই সন্ধ্যার প্রকৃতিতেই ঘাসের ওপর বসে যে শুধু সন্ধ্যার প্রকৃতিকেই অনুভব করেছিলেন তা কিন্তু নয়। কবির মানস প্রেক্ষাপটে ধীরে ধীরে জেগে উঠেছিল বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র পরিবেশ প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র উপকরণ, যার মধ্যেই কিনা কবি বাংলার প্রাণকে অনুভব করেছেন। সেই উপকরণের মধ্যে আমরা দেখি, এটা কিন্তু গাঁটে গুণেই তোমরা মনে রাখবে, 1 নম্বরে কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর তথা এক ধরনের তৃণজাতীয় ঘাস, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কোথাও আবার কিশোরীর চাল ধোয়া শীতল হাতের স্পর্শ। কবি সেই সন্ধ্যার প্রকৃতিতে বসেই তার মানস প্রেক্ষাপটে অনুভব করছেন। তাছাড়া তাই নয়, সেই সঙ্গে কোথাও আবার 7 নম্বরে আসছে কিশোরীর পায়ে দলা মুথা ঘাস। এই অনুভূতিও কিন্তু এই মুথা ঘাসের ঘ্রাণ বা তার যে রূপ সেটা কিন্তু কবির সেই মানস প্রেক্ষাপটেও কিন্তু ধীরে ধীরে জাগ্রত হচ্ছে। সেই সঙ্গে লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, অর্থাৎ বাংলার পল্লী প্রকৃতিতে বট গাছের তলায় যে বট ফলের থেতলে পড়ে থাকাটাকে কবি এখানে এইভাবে ব্যথিত বটফলের সেই লাল লাল ব্যথিত বটফলের ক্লান্ত নীরবতা অনুভব করছেন। তাহলে এই সমস্ত কিছু মোট এখানে 8টি দিক রয়েছে। এই সমস্ত কিছুর মধ্যেই বা বাংলার পরিবেশ প্রকৃতির এই দিকগুলিরকে নিয়েই যেন কবি বাংলার প্রাণকে অনুভব করছেন।
তাহলে শুধুমাত্র সন্ধ্যার প্রকৃতি নয়, বাংলার সমগ্র পরিবেশ প্রকৃতির মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র অতি সাধারণ অতি সামান্য বিষয়গুলি বা দিকগুলি রয়েছে, সমস্ত কিছু নিয়েই কিন্তু কবি বাংলার পরিবেশ প্রকৃতিকে সম্পূর্ণরূপে তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনবরত অনুভব করে চলেছেন। সেই সন্ধ্যার পরিবেশ প্রকৃতিতে ঘাসের ওপর বসে যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে। তাহলে এভাবেই আমরা কবিতায় দেখতে পাই কবির অনুভূতিতে জেগে উঠেছে বাংলার রূপ বা সৌন্দর্য। তাহলে এভাবে আমরা আজকে 5 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করলাম। প্রথম স্তবকে দেখলাম 4টি পয়েন্ট রয়েছে এবং দ্বিতীয় স্তবকে ছোট ছোট করে আমরা 8টা পয়েন্ট পেলাম, যেগুলো মাথায় রাখতে পারলে তোমরা উত্তরে সমস্ত বিষয়টাই ধারাবাহিকভাবে উপস্থাপন করতে পারবে এবং সেখানে রচনাধর্মী প্রশ্নে অর্থাৎ 5 নম্বর প্রশ্নেও কিন্তু 4.5 তোমরা অতি অবশ্যই পাবে। কোথাও কিন্তু বানান ভুলও এর মধ্যে করা যাবে না। আশা করছি এরপরে তোমাদের এই কবিতার উপর থেকে আর কোনো সমস্যা থাকলো না এবং খুব ভালো করে এই টেক্সট পোর্শন, এর আগেও তোমাদেরকে বলেছি স্বামী বিবেকানন্দের লেখা চিঠি টেক্সট পোর্শন গদ্য অংশের উপর থেকে নাম্বার তোলা যেমন সহজ, তেমনি জীবনানন্দ দাশের লেখা এই আকাশে সাতটি তারা কবিতা থেকেও কিন্তু ফুল মার্কস পাওয়া খুবই সহজ। শুধুমাত্র এই পদ্ধতিতে যদি তোমরা এর প্রশ্ন উত্তরগুলি তৈরি করে নাও।